প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে ইলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পঞ্চম পর্বে যে ক্লাস, সেই ক্লাসে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা বিষয়বস্তু হচ্ছে ইতিহাসে কাল সম্পর্কিত ধারণা, রৈখিক এবং চক্রাকার। অর্থাৎ আজকের বিষয়টি ইউনিট 1 বা ইতিহাস পাঠের একেবারে শেষ আলোচনার বিষয়বস্তু। এর আগে আমরা 4টা পর্বে সমস্ত বিষয়বস্তুগুলো আলোচনা করেছি। পঞ্চম পর্বের আজকের যে আলোচনা বিষয়বস্তুটি যদি আলোচনা করা হয়, তাহলে আমরা ইতিহাস পাঠ ইউনিট 1 এর ক্লাস সমাপ্ত করব। অর্থাৎ তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে যে লিংক দেওয়া আছে তার মাধ্যমে গিয়ে তোমরা আগের ভিডিওর ক্লাসগুলো দেখতে পারো। আর না হলে তোমরা ইলিট অ্যাপসটি ডাউনলোড করে তার মাধ্যমে এই ক্লাসগুলো দেখতে পারবে এবং তার সাথে সাথে প্রত্যেকটি ক্লাসের যে নোটসগুলো দেওয়া আছে সেই নোটসগুলো পড়তে পারবে এবং এমসিকিউ যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে আজকের যে পঞ্চম পর্বের যে ক্লাস, যার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস কাল সম্পর্কিত ধারণা, রৈখিক এবং চক্রাকার। তাহলে এই আলোচনা পর্বে তাহলে অংশগ্রহণ করা যাক। দেখো এখানে কি লেখা আছে, ইতিহাসের সময়ের ধারণা। তাহলে ইতিহাসের সময়ের ধারণা, তাহলে ইতিহাসের সময়ের ধারণা যাওয়ার আগে আমরা ইতিহাস কি সেটা আগে একটু জেনে নিই। তাহলে ইতিহাস কি মানে হচ্ছে মানব সভ্যতার যে বিবর্তনের যে কাহিনী, অতীতে ঘটে যাওয়া যে বিবর্তনের কাহিনী, সেটা হচ্ছে ইতিহাস। আর এই ইতিহাস বিভিন্ন তথ্য এবং উপাদানের সমন্বয়ে গঠিত হয়। তাহলে বিভিন্ন তথ্য এবং উপাদানের সমন্বয়ে গঠিত হয় ইতিহাস। তাহলে বিভিন্ন ঘটনার যে পরস্পরের যে সমন্বয়, সেটা হচ্ছে ইতিহাস বলতে পারি। তাহলে এই যে ইতিহাস সৃষ্টির ক্ষেত্রে সময় এবং স্থান কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে। তাহলে ইতিহাস কোনো জানার জন্য একজন ঐতিহাসিক বিভিন্ন তথ্য কালেকশন করে এবং এই তথ্য ব্যাখ্যা করে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়। অর্থাৎ দেখো যে একজন ঐতিহাসিক সে খুব পরিশ্রম করে তথ্য কালেকশন করে এবং ব্যাখ্যা করে নতুন কোনো ইতিহাস সৃষ্টি করলো। সেক্ষেত্রে যদি সেই ঐতিহাসিক সময়, টাইম এবং প্লেস এটাকে যদি গুরুত্ব দেয়, টাইম এবং প্লেস এই দুটো জিনিসকে যদি গুরুত্ব না দেয়, তাহলে যে তার যে নতুন যে ইতিহাস সৃষ্টি তার মূল্য থাকবে না। তার কারণ ইতিহাস সৃষ্টির ক্ষেত্রে সময় এবং স্থান দুটো হচ্ছে খুবই উল্লেখযোগ্য বিষয়বস্তু। উদাহরণ হিসাবে বলতে পারি যে ধরো কি যে পলাশির যুদ্ধ বলা হলো, পলাশির যুদ্ধ নিয়ে কোনো ঐতিহাসিক কাজ করছে। তাহলে পলাশির যুদ্ধ নিয়ে যখন সে কাজ করবে, সে নিশ্চয়ই যে পলাশির যুদ্ধ সম্পর্কে অনেক তথ্য সে জোগাড় করবে এবং সেগুলো ব্যাখ্যা করলো, ভালোভাবে গবেষণা করলো, সমস্ত কিছু দেখলো। কিন্তু সে যে টাইম এবং প্লেস এই দুটো জিনিস ভালোভাবে সে লক্ষ্য করলো না বা গুরুত্ব দিল না। তাহলে দেখো সেই যে পলাশির যুদ্ধ সম্পর্কে যে একটা ইতিহাস লিখবে, সেক্ষেত্রে যে সময় এবং প্লেস এই দুটোই তো গুরুত্বপূর্ণ। তার কারণ পলাশির যুদ্ধে যে গোলা বারুদ ব্যবহার করেছিল, প্রধান যে হাতিয়ার হিসাবে যে বিভিন্ন বন্দুক ব্যবহার করা হয়েছিল, তাহলে এই যে আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেটা নিশ্চয়ই যে একেবারে ইতিহাসের প্রথম দিকে পৃথিবী সৃষ্টির শুরুর মুহূর্তে সেটা নয়, বা তার পরবর্তী সময় নয়, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, সে যদি ভালোভাবে যে সময় সম্পর্কে যদি তার যদি সঠিক যদি জ্ঞান বা সচেতন যদি সে হয়, তাহলে কি তার যে ইতিহাস লেখাটা একেবারে পারফেক্ট হবে। সে যদি উল্লেখ করে কি যে কত সালে পলাশির যুদ্ধটা হয়েছিল, তারপরে কোন জায়গাতে হয়েছিল, এবং সেক্ষেত্রে তার যে ইতিহাস, যে নতুন যে ইতিহাস লেখা, সেটা একেবারে পারফেক্ট হবে। সেক্ষেত্রে কোনো খামতি থাকবে না।
এবং সময় এবং স্থানটাকে গুরুত্ব না দিয়ে সে যদি ইতিহাস লেখে, সেই ইতিহাসের অনেকটা খামতি থাকবে। তাহলে এক কথায় তাহলে আমরা বলতেই পারি যে ইতিহাসের চালিকা শক্তি হলো সময়। অর্থাৎ একটা ইতিহাসকে এগিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে সময়। অর্থাৎ সময় ধরে ধরে যদি ইতিহাস যদি রচনা করা হয় তাহলে সেই ইতিহাসটা একদম পারফেক্ট হবে। অর্থাৎ সময় ছাড়া ইতিহাস কখনো এগিয়ে যেতে পারে না, সময়কে কেন্দ্র করে ইতিহাস রচিত হয়। তাই তো বলা হয় যে সময়কে ইতিহাসের চালিকা শক্তি, ইতিহাসের চালিকা শক্তি। এবার দেখো, এতক্ষণ যে সময় সম্পর্কে আমরা যে ধারণা পেলাম, বেসিক ধারণা, এবার ইতিহাস রচনা ক্ষেত্রে যে কালানুক্রম যে তত্ত্বটা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখব। এই কালানুক্রম বা ক্রোনোলজি কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখব। তাহলে ক্রোনোলজিটা কি বা কালানুক্রমটা কি এটা আগে দেখতে হবে। দেখো, ক্রোনোস এবং ক্রোনোলজিয়া থেকে ক্রোনোলজি শব্দটা এসছে। এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে কালানুক্রম বা সময়ানুক্রম। তাহলে কালানুক্রম বা সময়ানুক্রমটা কি? আমরা সময় বা স্থান সম্পর্কে আমরা ধারণা পেলাম, তাহলে কালানুক্রম বা সময়ানুক্রমটা কি সেটা আগে জানতে হবে। তার কারণ ইতিহাস রচনার ক্ষেত্রে কালানুক্রম বা সময়ানুক্রমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে দেখো, কালানুক্রম বা সময়ানুক্রমটা কি? ইতিহাসের ঘটনাগুলি যেমন পরপর ঘটে সেই অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গতি রেখে ঘটনাগুলিকে পরপর সাজানোর নিয়ম বা বিধি হচ্ছে সময়ানুক্রম বা কালানুক্রম নামে পরিচিত। অর্থাৎ ইতিহাসের ঘটনাগুলি পরপর ঘটে, তার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে। তাহলে ঘটনাগুলিকে সময়ের সঙ্গে, সময় প্লাস ঘটনা, অর্থাৎ এই সময়ের সঙ্গে ঘটনা দুটো হচ্ছে প্লাস। তাহলে এর যে সঙ্গতি রেখে যে সাজানোর যে নিয়ম, যে বিধি, সেটাই হচ্ছে কালানুক্রম নামে পরিচিত। তাহলে এই কালানুক্রম বা সময়ানুক্রম বা ক্রোনোলজি, এই তত্ত্বটিকে কারা মেনে নিয়েছিল? আরবীয় পণ্ডিতরা। অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে যে কালানুক্রম বা ক্রোনোলজি বা সময়ানুক্রম, এটা যে গুরুত্বপূর্ণ, এটা অনুধাবন করেছিল আরবীয় পণ্ডিতরা। কারা? আরবীয় পণ্ডিতরা। আরবীয় পণ্ডিত তারা এটাকে মেনে নিয়েছিল। আরবীয় পণ্ডিত বাকলে তিনি একটা মন্তব্য করেছিলেন কি যে 1597 খ্রিস্টাব্দে ইউরোপীয় পণ্ডিতরা তাদের যে লেখায় বা তাদের রচনায় এই যে ক্রোনোলজি যে তত্ত্বটাকে ব্যবহার করেছিল। অর্থাৎ এই সময়ে, পরবর্তী সময়ে তাদের রচনাতে সাল, তারিখ, তারপরে হচ্ছে মাস, এই সমস্ত কিছু উল্লেখ করতে থাকে। অর্থাৎ তাহলে বলতে পারি যে ইউরোপীয় পণ্ডিতরা কালানুক্রম বা ক্রোনোলজি, এই যে তত্ত্বটাকে তারা মেনে নিয়েছিল এবং তাদের যে ইতিহাস রচনার ক্ষেত্রে এই সমস্ত সাল, তারিখ বা মাসের যে ব্যবহার প্রত্যেকটা রচনাতে, সেটা তারই প্রমাণ। যিশু খ্রিস্টের জন্মের উপর ভিত্তি করে এই ক্রোনোলজিকে দুইটি ভাগে ভাগ করা হয়। কয়টি? দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে বিসি আর একটি হচ্ছে এডি, বিফোর খ্রিস্ট, আর এডি হচ্ছে অন্য ডোমিনিক। অর্থাৎ যে ক্রোনোলজি, এইটাকে, এই যে সময়ানুক্রম বা কালানুক্রমকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে এবং এইভাবেই যে ইতিহাস, যে খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ, এই সমস্ত যে শব্দগুলো সময়ের সঙ্গে যে ব্যবহার, সেটা আমরা দেখতে পাই এবং আমরা করি সেই ব্যবহারটা। খ্রিস্টাব্দটা কি বা খ্রিস্টপূর্বাব্দ কি সেটা আমরা দেখে থাকি। সেটা হচ্ছে কালানুক্রমেরই ভাগ, যে যীশু খ্রিস্টের যে জন্ম তার ভিত্তি করে, যে জন্মের যে আগেরটা সেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ এবং জন্মের যে শেষটা সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। এবার দেখো যে রৈখিক কাল চেতনাটা কি সেটা
জানবো রৈখিক কাল চেতনাটা কি। তো দেখো যে কালানুক্রম বা সময়ানুক্রম এটাকে ইউরোপীয় পণ্ডিতরা মেনে নিয়েছিল এবং এই তত্ত্বটাকে তারা একেবারে মনে প্রাণে সেটাকে বিশ্বাস করত। তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, হ্যাঁ ইতিহাস রচনার ক্ষেত্রে যে কালানুক্রমটা খুবই জরুরি এবং সেই কারণে তারা সেটাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল এবং তারা মনে করত যে সূচনা পর্ব থেকে অর্থাৎ অতীত থেকে যে ভবিষ্যৎ সেটা বর্তমানে হয়ে সেটা ভবিষ্যতের দিকে যায়। অর্থাৎ অতীতের যে ঘটনা বলি সেটা সময়ের সাথে একটা নিজস্ব যে গতিতে ধারাবাহিক একটা গতিতে সেটা এগিয়ে যায়। তার যেমন সূচনা পর্ব রয়েছে তেমনই তার শেষও রয়েছে, যুগের যবনিকা অর্থাৎ তার শেষও রয়েছে, পরিসমাপ্তি রয়েছে। তারা সেটা মনে প্রাণে সেটা বিশ্বাস করে এবং একটা তাদের যে আনুভূমিক যে একটা গতিতে সেটা এগিয়ে যায়। তো তাহলে দেখো যে ইউরোপীয় পণ্ডিতরা ঐতিহাসিক ঘটনাগুলি ধনুকের ছিলা থেকে মুক্ত তীরের মতোই অতীত থেকে বর্তমানের মধ্যে দিয়ে অবিচ্ছিন্ন ভবিষ্যতের দিকে আনুভূমিক পথে এগিয়ে যায়। অর্থাৎ একটা যে ধনুকের যে ছিলা একটা তীর যখন এইভাবে ছোড়া হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ শেষ কোথায় তীরটা যেখানে পড়বে। অর্থাৎ যে সূচনা পর্ব অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যাচ্ছে। অর্থাৎ অতীতে এই যে সূচনা পর্ব থেকে সেটা বর্তমানে ভবিষ্যতের দিকে একটা অনুভূমিক পথে এগিয়ে চলে। সময় এবং ঘটনা, অতীতের যে সময় এবং ঘটনা সেটা এগিয়ে চলছে। অর্থাৎ যে ধনুকের ছিলা থেকে যে তীর সেটার কোন জায়গা থেকে যে পড়বে সেটা কেউ জানে না। অর্থাৎ সূচনা হয়েছে সেটা একেবারে যে শেষ কোন জায়গাতে সেটা বলা মুশকিল। সেই কারণেই তো তিনি তারা যে উদাহরণস্বরূপ দেখিয়েছে যে মিশরীয় বা মেসোপটেমিয়া সভ্যতা, সেই সভ্যতাগুলোর সৃষ্টি হয়েছিল কিন্তু খুব তাড়াতাড়ি সেই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছিল। ইতিহাসের পাতায় এইরকমই অনেক জাতি রয়েছে, সেই সমস্ত জাতিগুলো ইনকা, আজটেক এবং ফিনিসীয়, ইনকার মতন জাতিগুলো ইনকা, ফিনিসীয়, তারপর হচ্ছে আজটেক, এই সমস্ত জাতিগুলো তারা সৃষ্টি হয়েছিল তাদের, কিন্তু তারা বেশি দিন টিকে থাকেনি, তাদের পরিসমাপ্তি ঘটেছিল। অর্থাৎ যে ইউরোপীয় ঐতিহাসিকরা যেটা বলতে চেয়েছেন যে রৈখিক কাল চেতনা অর্থাৎ সময়ানুক্রম এটা হচ্ছে একেবারে সমান্তরাল গতিতে এগিয়ে চলে। সেটা যাওয়ার পথে ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, কিন্তু আবার সেটা ব্যাক করার কোনো সম্ভাবনা নেই। যেমন মিশরীয় এবং মেসোপটেমিয়া যে সভ্যতা সেগুলোর কথা বলেছে। যদিও তারা যে ভারতবর্ষ একদম একটি ব্যতিক্রমী দেশ বা সভ্যতা, ভারতের যে সভ্যতা সেটা উদাহরণ হিসাবে দেখেছে কি যে এখনো টিকে রয়েছে অনেক কিছু। অর্থাৎ তারা যেটা বলতে চেয়েছে যে ইতিহাসের যে ঘটনা এবং সময় সেটা সমান্তরাল গতিতে একটা আনুভূমিক গতিতে সেটা এগিয়ে চলে। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো আছে এবং খারাপ দিক আছে, তো কিছু ঐতিহাসিক মনে করেন যে রৈখিক কাল চেতনা তত্ত্ব পারফেক্ট নয়। যেমন হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল এই সমস্ত যে ঐতিহাসিক তারা মনে করে যে রৈখিক কাল চেতনা তত্ত্ব ইতিহাস রচনার ক্ষেত্রে পারফেক্ট নয়। অর্থাৎ এক্ষেত্রে তারা যে চক্রাকার যে কাল চেতনা বা সার্কেল যে কাল চেতনা সেটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন। তো সেটা পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখব। তাহলে চক্রাকার কাল চেতনাটা কি আমরা জানবো। তাহলে চক্রাকার নামটা দেখে বুঝতে পারছো যে চক্রাকার মানে হচ্ছে, আমি এটা করে দিলাম গোল, ঠিক আছে। চক্রাকার মানে হচ্ছে গোল। আগে আমরা কি জানলাম যে রৈখিক কাল চেতনা সেটা হচ্ছে সমান্তরাল, এখান থেকে এখান অবধি যাচ্ছে, আর এটা হচ্ছে গোল। এর হচ্ছে সমর্থক কারা ছিলেন? প্লেটো, অ্যারিস্টটল, এই সমস্ত যে ঐতিহাসিকরা
তারা চক্রাকার যে কাল চেতনা সেটাকে মনে প্রাণে বিশ্বাস করেন। তাদের বিশ্বাস, তাই তো, যে প্লেটো অ্যারিস্টটল তাদের বিশ্বাস কি যে চক্রাকার যে কাল চেতনা সেটা। তো তাহলে তাদের যুক্তিটা কি দেখাচ্ছে, তারা কি বলতে চাইছে সেটা দেখবো আলোচনা প্রসঙ্গে। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে চক্রাকার কাল চেতনা এই তত্ত্বে বিশ্বাসী দেশগুলো ছিল ভারত, আমাদের দেশকে পাচ্ছি, এখানে পাচ্ছি গ্রিসকে, পাচ্ছি মিশরকে। তাহলে এই তিনটা দেশের যে অনেক কাহিনী এখানে আছে, যেটা হচ্ছে চক্রাকারে বা বৃত্তাকারে এই যে ধারণা, ঠিক আছে। তো এটা প্রচলিত ছিল যে চক্রাকার বা বৃত্তাকার ধারণাটা ভারত, গ্রিস এবং মিশর এই তিনটা দেশে প্রচলিত ছিল। তাহলে যে চক্রাকার ধারণার দেশ হিসাবে আমাদের যে ভারতবর্ষ, সেটাকে আমরা মনে করতে পারি। দেখো যে চক্রাকার কাল চেতনা, এই চক্রাকার যে কাল চেতনা তার মধ্যে কি থাকবে, চক্রাকার তত্ত্বের বিষয় যেটা থাকবে যে ধর্ম, এখানে থাকবে ধর্ম, ধর্ম থাকবে, থাকবে মানব ও মহাজাগতিক ইতিহাস এবং থাকবে ব্যক্তিগত ইতিহাস। তাহলে এই তিনটা জিনিস চক্রাকার তত্ত্বে বা চক্রাকার কাল চেতনার তিনটা হচ্ছে বৈশিষ্ট্য, যে জিনিসগুলো থাকবে ধর্ম, মানব এবং মহাজাগতিক ইতিহাস এবং ব্যক্তিগত জীবন। সেখানে ধর্ম থাকবে, মহাজাগতিক ইতিহাস থাকবে বা মানব মহাজাগতিক ইতিহাস থাকবে এবং ব্যক্তিগত জীবন। তাহলে এখান থেকে বুঝতে হচ্ছে ধর্ম, মহাজাগতিক ইতিহাস, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবন মানে আবার ধর্মে আসবে, মহাজাগতিক থাকবে, এই তাহলে একটা সার্কেল মতন আসছে। তো তাহলে বুঝতে পারছো কি যে চক্রাকার মানে এই যে এইভাবে শুরু হচ্ছে এবং আবার এখান থেকে আসছে, অর্থাৎ একটা চক্রাকার বৃত্তাকার। আর এই চক্রাকার যে কাল চেতনা, এটার সমর্থক ছিলেন প্লেটো, গ্রিক ঐতিহাসিক প্লেটো। অর্থাৎ দেখো যে চক্রাকার বৃত্তাকার যে সমস্ত দেশগুলো এই যে তত্ত্বটাকে মেনে নিয়েছিল, তাদের মধ্যে ভারত, গ্রিস এবং মিশর এদের নাম পেলাম। তাহলে ভারত, আমাদের ভারতবর্ষ এই সময় হিসাবে কোন সময়টাকে দেখাতে চেয়েছে, অর্থাৎ যে চক্রাকার বৃত্তাকারের যে বিষয় বস্তু বা বৈশিষ্ট্য হিসাবে যে আমরা ধর্মকে দেখতে পেলাম, অর্থাৎ পৌরাণিক যে কাহিনী তার ভিত্তিতে কাব্য, পৌরাণিক যে কাব্যগ্রন্থ তার ভিত্তিতে ইতিহাসের যে সময়কে চারটা যুগে ভাগ করা হয়েছে। কি কি? সেটা হচ্ছে সত্য যুগ, সত্য, তারপরে কি আছে ত্রেতা যুগ, তারপরে কি আছে দাপর যুগ, আর আমরা এখন বর্তমান যেটা আছি, যেখানে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কলিযুগ। অর্থাৎ এই যে চারটা যুগের মধ্যে একেবারে সব থেকে উত্তম যুগ যেটা ছিল সেটা হচ্ছে সত্য যুগ। এই সময় কোনো খারাপ কাজ হয়নি, এই সময়টা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের। আর সব থেকে খারাপ যেটা সময় সেটা হচ্ছে কলিযুগ। লক্ষ্য করবে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিরা, তোমরা যখন কোনো খারাপ কাজ করবে বা কোনো সমাজে যখন কোনো খারাপ কাজ ঘটে যায়, তখন এই কথাটা অটোমেটিক তাদের মুখ থেকে শুনতে পাবে যে ঘটনাটা ঘটবে না, এখন যে চলছে ঘোর কলিযুগ। অর্থাৎ এই যে সময় কলিযুগ, যে কলিযুগের পরই আবার আসবে সত্যযুগ, অতএব এটা ধ্বংস হবে, তারপরে আবার আসবে সত্যযুগ। অর্থাৎ এই যে চারটা যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতারে আমাদের পৃথিবীতে এসেছেন এবং পাপীকে ধ্বংস করেছেন, সেরকমই যে কলিযুগে যে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের যে অবতার হিসাবে আমরা কল্কিকে দেখতে পাবো, সেটা আমরা যে ঐতিহাসিক যে কাব্যগ্রন্থ সেখানে বলা হয়েছে যে বিষ্ণুর যে অবতার হিসাবে কল্কিকে দেখা যাবে। তো দেখো যে ভারতবর্ষের যে পৌরাণিক যে কাব্যগ্রন্থ তার ভিত্তিতে আমরা চারটা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগের কথা বলা হয়েছে। সেখানে আমরা ত্রেতাতে রামের অবতার দেখতে পাই, এখানে দাপরে কৃষ্ণকে দেখতে পাই এবং কল্কিকে কলিযুগে দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে যে চারটা যে যুগ এবং চারটা যুগ, সেটা হচ্ছে আবার যে কলিযুগের পর আবার সত্যযুগ আসবে, সত্যযুগের পর আবার ত্রেতা যুগ, তারপর দ্রাপর যুগ, তারপর আবার কলিযুগ। এইভাবে হচ্ছে যে বৃত্তাকারে বা চক্রাকারে যে সময়সীমা, এটা এইভাবেই এগিয়ে যাবে। এবার দেখো প্রাচীন গ্রিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সময়সীমাকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা কি কি? সেটা হচ্ছে স্বর্ণযুগ,
রৌপ্য যুগ, ব্রোঞ্জ যুগ, বীর যুগ এবং হচ্ছে লৌহ যুগ। এই 5টি ভাগে ভাগ করা হয়। এছাড়াও যে আরবীয় ঐতিহাসিকরা বিশেষ করে খালদুন তিনি বলেছেন, তিনি যে সময়কে 3টি ভাগে ভাগ করেছেন। সেই 3টি ভাগ কি কি? যুদ্ধ এবং যুদ্ধ জয়, বসতি স্থাপন বা নগরায়ন এবং অবক্ষয় এবং পতন। অতএব তিনি বলতে চেয়েছেন যুদ্ধ এবং যুদ্ধ জয়, যুদ্ধ, বসতি স্থাপন, আবার পতন, পতন, যুদ্ধ, বসতি স্থাপন, পতন। অর্থাৎ এইভাবে চক্রাকারে যে সময়সীমা অতিবাহিত হবে। এছাড়াও আর্নল্ড টয়বি তিনি ইতিহাসের যে সময়কে জন্ম, বৃদ্ধি এবং ধ্বংস এই 3টা শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ সময় হিসাবে সময় হিসাবে তিনি বলছেন যে জন্ম হবে একটা সময়, তারপর কি হবে? তারপরে তার বৃদ্ধি ঘটবে, সে বড় হবে, বৃদ্ধি, তারপরে কি হবে? মৃত্যু, জন্ম, বৃদ্ধি, মৃত্যু, জন্ম, বৃদ্ধি, মৃত্যু। তাহলে দেখো এইভাবে যে চক্রাকারে সময় অতিবাহিত হবে। অর্থাৎ যার জন্ম হবে সে আবার বড় হবে, তারপরে তার আবার মৃত্যু ঘটবে, মৃত্যুর পর আবার সে জন্মগ্রহণ করবে। এইভাবে যে চক্রাকারে চলতে থাকবে। এছাড়াও আরেকজন ঐতিহাসিক পলিবিয়াস তিনি বলেছেন যে এই যে ইতিহাসের যে সময় বা চক্রাকার সময়কে তিনি বলেছেন যে সমাজে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। কি যে রাজতন্ত্র থাকবে মানে হচ্ছে রাজা হবে প্রধান, এবং রাজতন্ত্রের পর আসবে কি? অভিজাততন্ত্র মানে হচ্ছে সমাজের যে শিক্ষিত উচ্চবিত্ত সম্প্রদায় তারা সমাজটাকে কন্ট্রোল করবে। তারপরে আবার কি আসবে? গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র মানে হচ্ছে জনগণ হচ্ছে প্রধান, জনগণ দ্বারা দেশ শাসিত হবে, জনগণ যাকে ইচ্ছা করবে তাকে শাসনের ভার দিবে এবং জনগণ ইচ্ছা করলে তার কাছ থেকে শাসন কেড়ে নিতে পারবে। অর্থাৎ জনগণের কাছেই সমস্ত ক্ষমতা থাকবে, সেটাকে বলছে গণতন্ত্র। তারপরে কি? গণতন্ত্রের পরে আবার রাজতন্ত্র আসবে, রাজতন্ত্রের পরে আবার অভিজাততন্ত্র আসবে, অভিজাততন্ত্রের পরে আবার আসবে গণতন্ত্র। এইভাবে সার্কেল চলতে থাকবে। তাহলে এইভাবে যে চক্রাকার যে কালচেতনা এটার ব্যাখ্যা করেছেন যে প্লেটো, অ্যারিস্টটল, এই সমস্ত ঐতিহাসিকরা। এবং এই যে তত্ত্বটাকে, চক্রাকার যে কালচেতনা তত্ত্বটাকে তারা মনে প্রাণে সেটাকে মেনে নিয়েছে। এবং বেশ কিছু দেশ, ভারত, গ্রিস, মিশর, এই সমস্ত দেশগুলো এই তত্ত্বটাকে সমর্থন করেছে। এবং তাই তো আমাদের ভারতবর্ষ যে পৌরাণিক যে কাব্যগ্রন্থের ভিত্তিতে যে ভারতের ইতিহাসের যে সময়কে যে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ এই 4টি ভাগে ভাগ করেছে। তাহলে ইতিহাসের যুগ বিভাজন মানে এই সমস্ত আলোচনার ভিত্তিতে রৈখিক কালচেতনা এবং চক্রাকার কালচেতনা এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে যে ইতিহাসের যুগ বিভাজন করা হয়েছে সেগুলো দেখব। তো ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে কি ভাগ করা হয়েছে সেটা দেখব। তাহলে দেখো যে ইউরোপের ইতিহাস এখানে যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আমরা আগের ক্লাসে যে ভারতের যে ইতিহাস, সেই ভারতের ইতিহাসকে যে আমরা 3টি ভাগে ভাগ করে যে ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগে যে ইতিহাসের যুগ বিভাজন সেটা করেছিলাম। তো সেই রকমই দেখো যে ইউরোপের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 3টি ভাগ। তাহলে এখানে দেখো যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে? সেটা ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখো সৃষ্টির সূচনা থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিম রোম সাম্রাজ্যের পতন। অর্থাৎ সৃষ্টির সূচনা থেকে 476 খ্রিস্টাব্দ রোম সাম্রাজ্যের পতন। তাহলে রোম সাম্রাজ্যের পতন আমরা যখন ইউনিট 2 এ পড়বো, তো রোম সাম্রাজ্যের পতন এবং তার পতন এবং রোম সাম্রাজ্য যে 3টে মহাদেশকে তারা যে রাজত্ব করেছিল, সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিল, সেই সমস্ত কাহিনীগুলো আমরা জানবো। তো সেখানে দেখো এখানে শুধুমাত্র যে প্রাচীন যুগের সময় হিসাবে আমরা যে সৃষ্টির সূচনা থেকে একেবারে 476 যে রোম সাম্রাজ্যের পতন,
সেই সময়টাকে হচ্ছে প্রাচীন যুগ, ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ হিসাবে সেই সময়টাকে ধরা হচ্ছে। আর মধ্যযুগ হিসাবে যে রোম সাম্রাজ্যের পতন থেকে শুরু করে 1453 কনস্টান্টিনোপলের পতন, অর্থাৎ যে একটা হচ্ছে বিখ্যাত সাম্রাজ্য রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যের পতনকে মধ্যযুগের সূচনা হিসাবে ধরা হচ্ছে। আর সেখান থেকে 1453 যে কনস্টান্টিনোপলের পতন, অর্থাৎ আবার একটা হচ্ছে শক্তিশালী সাম্রাজ্য কনস্টান্টিনোপল, তার হচ্ছে পতন, এই যে পতন পর্যন্ত সেটাকে মধ্যযুগ হিসাবে ধরা হচ্ছে। এবং আধুনিক যুগ হিসাবে আমরা যে কনস্টান্টিনোপলের যে পতন থেকে পরবর্তী সময়কাল সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আধুনিক যুগ হিসাবে 1453 পরবর্তী অনেক আমরা ঘটনা দেখতে পাই। 1789 যে ফরাসি রেভলিউশন, তারপরে হচ্ছে 1830 জুলাই বিপ্লব, 1848 ফেব্রুয়ারি বিপ্লব, এই সমস্ত কিছু অনেক কাহিনী আমরা দেখতে পাই। যে ফরাসি যে নেপোলিয়ন বোনাপার্টের যে উত্থান, সমস্ত কিছু কাহিনী আমরা দেখতে পাবো। অর্থাৎ পরবর্তী যে সময়কাল মানে এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে সমস্ত কিছু আধুনিক যুগের মধ্যে পড়ছে। তাহলে প্রাচীন যুগের সূচনা হিসাবে আমরা যেটা পেলাম যে একেবারে সৃষ্টির সূচনা থেকে রোম সাম্রাজ্যের পতন, সেটাকে আমরা প্রাচীন যুগ হিসাবে পেলাম। তারপরে 476 থেকে যে 1453 কনস্টান্টিনোপলের যে পতন, সেটাকে মধ্যযুগ হিসাবে পেলাম। এবং আধুনিক যুগ হিসাবে 1453 খ্রিস্টাব্দের যে পরবর্তী যে সময় যেটা বর্তমানে এখনো রয়েছে, সেটাকে আধুনিক যুগ হিসাবে পেলাম। এবং প্রত্যেকটা যুগের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং আধুনিক যুগের ইউরোপের যে বৈশিষ্ট্য সেটা মধ্যযুগ এবং প্রাচীন যুগের বৈশিষ্ট্য থেকে পুরো আলাদা। অতএব আধুনিক যুগের যে বৈশিষ্ট্য কি আছে সেটা আলাদাভাবে একটু জানবো। দেখো, আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য, যেখানে বৈশিষ্ট্য প্রথমে বলা হচ্ছে নবজাগরণ বা রেনেসা। তাহলে আধুনিক যুগ 1453 যে পরবর্তী যে সময়, এই সময়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে এই সময়ে রেনেসা বা নবজাগরণ দেখা দিয়েছিল। রেনেসা বা নবজাগরণ কি মানে হচ্ছে বিশাল একটা পরিবর্তন, সংস্করণ। কি সংস্করণ? যে মধ্যযুগ যে সময়টাতে যে রোম সাম্রাজ্যের পতনের যে পরবর্তী সময়, যে কনস্টান্টিনোপলের পতনের আগে পর্যন্ত, যে 1453 আগে পর্যন্ত যে মধ্যযুগ, সেই সময়টা ছিল একেবারে কুসংস্কারে পরিপূর্ণ। অর্থাৎ কুসংস্কার থেকে এই সময়ে মানুষ মুক্তি পেয়েছিল, কুসংস্কারকে দূরীভূত করতে সমর্থন হয়েছিল। অর্থাৎ যে ইউরোপের ধ্রুপদী সাহিত্য এবং সংস্কৃতি দ্বারা যে মধ্যযুগের কুসংস্কার থেকে ইউরোপবাসী মুক্তি পেয়েছিল, সে কারণে এটাকে বলছে কি যে রেনেসা বা নবজাগরণের যুগ হিসাবে দেখছে। এরপরে দেখো ভৌগোলিক আবিষ্কার। তাহলে এই সময়টাতে, ইউরোপের এই সময়টাতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল কিছু ভৌগোলিক আবিষ্কার। ভৌগোলিক আবিষ্কার বলতে যে প্রাচীন যুগ, ইউরোপের ইতিহাসে যে প্রাচীন যুগ মানে রোম সাম্রাজ্যের যে সময়টা, এবং যে রোম সাম্রাজ্যের পতনের পরবর্তী যে 1453 পর্যন্ত যে মধ্যযুগ, এই সময়টাতে মানে ইউরোপের বাইরে দেশ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। তো এই সময়টাতে যে ভৌগোলিক আবিষ্কার বা নতুন কোনো দেশের যে উন্মোচন ঘটাতে সম্ভব হয়েছিল। কলম্বিয়াস যে 1492 খ্রিস্টাব্দে আমেরিকার আবিষ্কার ঘটাতে সম্ভব হয়েছিল। কত? 1492। এবং 1498 কি হয়েছিল? 98 ভাস্কো দা গামা যে তিনি কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ তিনি প্রথম যে ভারতে আসার যে পথ, ভারত উপমহাদেশ যে আসার যে পথ তিনি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ প্রাচীন যুগ এবং মধ্যযুগের মানুষ যেটা করতে পারেনি এই সময় সেটা ঘটেছিল। অর্থাৎ যে ইউরোপের বাইরে অন্যান্য দেশ যে শক্তিশালী দেশ রয়েছে বা অন্যান্য দেশ যেগুলো হচ্ছে অনেক উন্নত রয়েছে, এই সমস্ত দেশ সম্পর্কে ধারণা এই সময়ে জন্মেছিল। অর্থাৎ তারা আবিষ্কার করতে পেরেছিল, ভৌগোলিক আবিষ্কার তারা ঘটাতে সক্ষম হয়েছিল এই সময়টা আধুনিক যুগে। তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা। অর্থাৎ এই সময়ে রাজাদের হাতে এসেছিল গোলা বারুদ, বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র। আর এই গোলা বারুদ আসার ফলে তারা সামন্ততন্ত্রের অবসান ঘটিয়েছিল বা পতন ঘটিয়েছিল। এবার সামন্ততন্ত্রের অবসান ঘটালো এবং রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো বা রাজার হাতে সমস্ত ক্ষমতা এলো, এবং এই রাজার হাত ধরেই জাতীয় চেতনার মাধ্যমে সৃষ্টি হলো জাতীয়
রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র সৃষ্টি হলো। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই ফ্রান্সের বুর্বো রাজবংশ, ফ্রান্সের বুর্বো রাজবংশ, হল্যান্ডের অরেঞ্জ রাজবংশ, হল্যান্ডের অরেঞ্জ রাজবংশ, তারপরে হচ্ছে ইংল্যান্ডের টিউটর রাজবংশ। এইভাবে যে বিভিন্ন দেশে যে শক্তিশালী সে জাতীয় রাষ্ট্র সৃষ্টি হয়েছিল বিভিন্ন শক্তিশালী রাজবংশকে কেন্দ্র করে। আর এই জাতীয় রাষ্ট্রের হাতেই জাতির সমস্ত কিছু রক্ষা করা, এদের হাতে যুক্তিবাদের বিকাশ। অর্থাৎ এই সময়ে ইউরোপে যুক্তিবাদের বিকাশ ঘটেছিল। এতদিন ইউরোপবাসী কোনো কিছু যুক্তি না দিয়ে, বিচার না করে, শুধুমাত্র যে কুসংস্কারে বশীভূত হয়ে যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ যা বলতো তার উপর নির্ভর করেই চলতো। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছিল, তাদের মধ্যে যুক্তিবাদের বিকাশ ঘটেছিল। অর্থাৎ যে কোনো জিনিসকে তারা যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করত। বিভিন্ন ধরনের যে গ্রন্থ, দার্শনিকদের যে গ্রন্থ, সেই গ্রন্থগুলি অধ্যয়ন করার ফলে তাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটে এবং সেই জ্ঞানের বিকাশের ফলে যে কোনো জিনিসকে তারা যুক্তি দিয়ে গ্রহণ করতে শেখে। অন্ধ বিশ্বাসের ওপর আর সেরকম ভাবে তারা বিশ্বাস করেনি। অর্থাৎ যে কোনো জিনিসকে ভাবনা চিন্তা করে সেটাকে গ্রহণ করতে তারা শেখে। এরপরে কি আছে দেখবো, পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। অর্থাৎ এই সময়ে যে অন্তঃবাণিজ্য এবং বহির্বাণিজ্য ক্ষেত্রে ইউরোপবাসী অনেকটা অগ্রসর হয়েছিল। যে বিভিন্ন ধরনের যে ভৌগোলিক আবিষ্কার, যে আমেরিকা যাওয়ার রাস্তা, ভারত উপমহাদেশে আসার যে রাস্তা, এই সমস্ত কিছু আবিষ্কার হওয়ার ফলে যে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটেছিল। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার যে নিজস্ব যে ব্যবসা বাণিজ্য করার যে অধিকার, সেটা তারা পেয়েছিল। অর্থাৎ পুঁজিবাদী যে অর্থনীতির বিকাশ ঘটেছিল, প্রত্যেকটা মানুষের হাতে যে অর্থ এবং সে ব্যবসা বাণিজ্য করতে পারে, দেশের বাইরে গিয়েও তারা যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই সমস্ত ক্ষেত্রে যে বিকাশ লাভ করেছিল। সে কারণে এই বৈশিষ্ট্য হিসাবে যে পুঁজিবাদী যে অর্থনীতির যে বিকাশ ঘটেছিল সেটা রাখা হয়েছে। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা হচ্ছে পোপের আধিপত্য হ্রাস। পোপের আধিপত্য হ্রাস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার কারণ মধ্যযুগ পুরোটাই হচ্ছে পোপ নিয়ন্ত্রিত ছিল, পোপরাই সমস্ত কিছু কন্ট্রোল করছিল। তাহলে এই সময়টাতে কি হয়েছিল, যে পোপের যে আধিপত্য বিকাশ, সেটা কিন্তু পোপের আধিপত্যটা হ্রাস পেয়েছিল। অর্থাৎ পোপের কথা শুনে কেউ আর কোনো কিছু গ্রহণ করতো না, বা পোপের কোনো প্রকার পরামর্শ নিত না। অর্থাৎ মানুষ পোপকে সকল অগ্রাহ্য করতে শিখেছিল। অর্থাৎ এই সময়ে পোপের যে অধিকার ছিল, পোপের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা ক্ষীণ আকারে দেখা দিয়েছিল। পোপকে কেউ আর গুরুত্ব দেয়নি। অর্থাৎ বলতে পারো যে পোপের রাজত্বের একেবারে ধ্বংস হয়েছিল। পোপের আর কোনো ক্ষমতা এই সময়ে ছিল না। শ্রম বিভাজন, তাহলে এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে যে শ্রম বিভাজন, এটা ঘটেছিল বলতেই পারো। তার কারণ যে মানুষ এতদিন মানে সেরকম ভাবে তাদের যে কোনো কাজ ছিল না, কে কি কাজ করবে সেটা শুধুমাত্র যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থার যে রাজা, সেই সমস্ত কিছু ঠিক করত। কিন্তু আধুনিক ইউরোপের ক্ষেত্রে কি হলো, এখানে যেটা হচ্ছে দেখা দিল কি, যে শ্রমের ক্ষেত্রে বিভাজন দেখা দিল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কাজ তারা করতে পারবে, সে অধিকারটা পেয়েছিল। সেই কারণে তো আধুনিক ইউরোপকে স্বর্ণযুগ হিসাবে ধরা হয়ে থাকে। দেখো, এবার হচ্ছে যে ভারতের ইতিহাস ও ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ভারতের ইতিহাসকে যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ঔপনিবেশিক যে দৃষ্টিকোণ, সেই থেকে ভাগ করা হয়েছে। ঔপনিবেশিক মানে হচ্ছে যারা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করার সূত্র ধরে এবং ভারতবর্ষে তারা রাজত্ব করেছিল, সাম্রাজ্য বিস্তার করেছিল। সেই ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে যে ভারতবর্ষের যে ভাগ, সে ভারতবর্ষের যে ভাগটা কি সেটা দেখব। তাহলে দেখো, প্রথমে বলা হচ্ছে যে হিন্দু যুগ হিসাবে ছবিটা দেখে বুঝতে পারছো যে সেখানে হিন্দুদের যে কীর্তন করা হচ্ছে, তো এটাকে বলছে হিন্দু যুগ। অর্থাৎ এই সময়ে হিন্দু রাজাদের
কাহিনী বর্ণিত হয়েছিল, অর্থাৎ হিন্দুদের রাজত্ব চলেছিল সেটা বলতে পারো। সেটা হচ্ছে সভ্যতার সৃষ্টি থেকে 1206 খ্রিস্টাব্দ। 1206 মানে হচ্ছে দাস বংশ। দাস বংশ যে সৃষ্টি, সেই যে সময়, সেটাকে বলা হচ্ছে যে হিন্দু যুগের সময় পর্ব। অর্থাৎ সৃষ্টি থেকে দাস বংশ মানে 1206। দাস বংশ মানে হচ্ছে সুলতানি যুগ। এক কথায় সুলতানি যুগের সূত্রপাত পর্যন্ত হিন্দু যুগ হিসাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। মানে প্রাচীন যুগের যে সমস্ত রাজা যে বংশগুলো রাজত্ব করেছিল, তোমরা বলতে পারো যে গুপ্ত যুগ, মৌর্য যুগ, সাতবাহন, শক, কুষাণ যারা ছিল তারা প্রত্যেকটি ছিল হিন্দু। অতএব এই সময়টাকে সেই কারণে বলা হচ্ছে হিন্দু যুগ। আর মুসলিম যুগ বলতে যে সুলতানি যুগের যে সূত্রপাত, অর্থাৎ 1206 থেকে 1707 মানে হচ্ছে 1707 মানে হচ্ছে ঔরঙ্গজেবের যে মৃত্যু, এই সময়টাকে বলা হচ্ছে দাস বংশের যে সূত্রপাত থেকে ঔরঙ্গজেবের যে মৃত্যু, এই যে সময়। ঔরঙ্গজেব মানে হচ্ছে মুঘল সাম্রাজ্যের একজন শক্তিশালী বা শেষ শক্তিশালী সম্রাট, এটা বলতে পারো। তার যে মৃত্যুর যে সময়সীমা 1707, এই সময়টাকে বলা হচ্ছে যে মুসলিম যুগ। তার মানে হচ্ছে 1206 থেকে 1707 এই সময়ে ভারতবর্ষে শাসন করেছিল মুসলিমরা। তার কারণ সুলতানি যুগ 1206 থেকে 1526, 1206 থেকে যে 1526 সুলতানি যুগ, এখানে টোটাল যে 5টি রাজবংশ রাজত্ব করেছিল। তার মধ্যে হচ্ছে দাস বংশ, খলজি বংশ, সৈয়দ বংশ, তুগলক বংশ, লোদি বংশ। তাহলে এই 5টা রাজবংশ রাজত্ব করেছিল। তারপরে হচ্ছে 1526 সেখান থেকে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত ঘটছে, কিন্তু মুঘলরাও ছিল মুসলিম। তাহলে বাবর 1526 যে পানিপথের যে প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। অর্থাৎ সেই সময় থেকে 1707 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেবের মৃত্যু, সেই সময়টাকে বলা হচ্ছে মুসলিম যুগ। তাহলে দেখো, তখনও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন হয়নি, কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু ঘটেছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর সময়টাকেই বলা হচ্ছে যে মুসলিম যুগ হিসাবে। এবং ব্রিটিশ যুগ বলতে 1707 থেকে পরবর্তী যে সময়, অর্থাৎ ব্রিটিশ যুগ 1707 মানে যে এই সময়টাতে ব্রিটিশদের আগমন ভারতবর্ষে হয়েছিল। মানে তৃতীয় শক্তি হিসাবে যে ব্রিটিশদের যে আগমন এবং ব্রিটিশদের যে তাদের যে আস্তে আস্তে যে উত্তরণ ঘটছে, এই সময়টা থেকে হয়েছিল 1707 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী যে সময়, এই সময়টাতে। যদিও 1757 খ্রিস্টাব্দের যে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পর তারা বাংলাতে আধিপত্য বিস্তার করেছিল, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু যে ভারতীয় রাজনীতিতে যে আগমন ঘটেছিল সেটা 1707 খ্রিস্টাব্দ। অর্থাৎ সেখান থেকে যে পরবর্তী সময়, সেটাকে বলা হচ্ছে ব্রিটিশ যুগ। এটা কাদের দৃষ্টিভঙ্গিতে? এটা হচ্ছে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে। এটা বলা হচ্ছে কি যে ভারতের যে ইতিহাসকে প্রাচীন যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তীতে কি আছে দেখবো। তাহলে দেখো, এখানে ভারতের ইতিহাসকে ভাগ করা হয়েছে জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে। তাহলে এর আগে ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে দেখলাম, এবং এখানে হচ্ছে জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে। তাহলে জাতীয়তাবাদী যে ঐতিহাসিক গোষ্ঠীর মধ্যে আমরা রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত থেকে শুরু করে দাদাভাই নওরোজি থেকে শুরু করে অনেকের নাম আমরা দেখতে পাই। তাহলে দেখো, এই যে জাতীয়তাবাদী যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে আমরা 3টি ভাগে ভাগ করছি। এক হচ্ছে প্রাচীন যুগ, 2 হচ্ছে মধ্যযুগ, 3 হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ বলতে কোন সময়কে বোঝাচ্ছে? সৃষ্টির সূচনা কাল থেকে 1206। তাহলে ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে যেটা বলেছিল, তাহলে প্রাচীন যুগের যে সময়, এটাকে বলেছিল কি ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে হিন্দু যুগ। তাহলে প্রাচীন যুগটাকে হিন্দু যুগ বলেছিল যে সময়টা, তাহলে ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে যেটা বলেছিল সেটা তাহলে মিলে যাচ্ছে। এবার দেখো যে মধ্যযুগ বলতে যেটাকে বোঝাচ্ছে 1206 থেকে 1757। তাহলে 1206 মানে সুলতানি যুগের যে সৃষ্টি, এবং আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধে যে পরাজয়, পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের যে 23শে জুন যে পলাশীর যুদ্ধে যে পরাজয়, সেই পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের
সাম্রাজ্য বিস্তারের যে পথ সেটা প্রসারিত হচ্ছে। অর্থাৎ 1206 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে মধ্যযুগ। আর আধুনিক যুগ হিসাবে যে 1757 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী সময়, অর্থাৎ পলাশী যুদ্ধের যে পরবর্তী সময় ব্রিটিশদের ভারতে আগমন এবং ভারতের যে তাদের যে সাম্রাজ্য বা আধিপত্য বিস্তার, এই সমস্ত যে পরবর্তী যে কাহিনী বা ঘটনা সমস্ত কিছু আধুনিক যুগের মধ্যে পড়ছে বা বর্তমানে আমরা উত্তর আধুনিক যুগে আছি। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের থেকে যে পরবর্তী যে সময় সেটা হচ্ছে আধুনিক যুগ হিসাবে রাখা হয়েছে। আর এই আধুনিক যুগ মানে হচ্ছে ব্রিটিশদের আগমনের যে পর থেকেই জাতীয়তাবাদী ঐতিহাসিকরা আধুনিক যুগ হিসাবে দেখছে। আর এই ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে প্রায় হচ্ছে 200 বছর রাজত্ব করেছিল। এই কারণে 1757 খ্রিস্টাব্দটাকে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা খুবই গুরুত্ব দিয়েছেন। তার কারণ যে আমাদের যে দেশের যে স্বাধীনতা, বাংলার স্বাধীনতা, এখানে জলাঞ্জলি দিয়েছিল কিছু বিশ্বাসঘাতক লোকের কারণে। এরপরে কি আছে দেখবো, আদি মধ্যযুগ। তাহলে আদি মধ্যযুগ মানে মধ্যযুগের আগে যে সময়টা, প্রাচীন যুগের কিছু সময় আসবে, সেটাকে অনেক ঐতিহাসিক বলছে সেটাকে আদি মধ্যযুগ। 600 খ্রিস্টাব্দ থেকে 1300 এই যে সময়টা সেটাকে বলছে আদি মধ্যযুগ। মানে যে প্রাচীন যুগের কিছুটা সময় এবং মধ্যযুগ শুরুর তার পরবর্তী সময়, মানে 1206 থেকে তার পরবর্তী, অর্থাৎ এই সময়টাকে বলছে কি, সেটা বলছে আদি মধ্যযুগ। উত্তর আধুনিক যুগ। দেখো উত্তর আধুনিক যুগ, উত্তর আধুনিক যুগ বলতে যে সময়টাকে বোঝাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পর্বকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে হচ্ছে 1939, তার যে পরবর্তী যে সময় সেটাকে বলা হচ্ছে কি যে উত্তর আধুনিক যুগ। 1939-এর যে পরবর্তী যে সময় সেটাকে বলা হচ্ছে যে উত্তর আধুনিক যুগ। মানে হচ্ছে এখন যে সময়টাতে আমরা আছি সেটা হচ্ছে উত্তর আধুনিক যুগের সময়। এই ছিল ইতিহাস পাঠ ইউনিট 1-এর শেষ পর্বের ক্লাস। তোমাদের যদি ভালো রেজাল্ট করার মনোভাব থাকে তাহলে তোমাদের আগের পর্বের যে ক্লাসগুলো, প্রত্যেকটি ক্লাসকে ভালোভাবে, প্রত্যেকটি ক্লাসের ভিডিওগুলি ভালোভাবে দেখতে হবে। তার সাথে সাথে এলিটস অ্যাপসটি ডাউনলোড করে সেখান থেকে এই সমস্ত যে 5টা পর্ব আলোচনা করা হলো, এই 5টা পর্বের নোটসগুলো কালেকশন করতে হবে এবং এই সমস্ত ক্লাসের যে এমসিকিউ প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে অ্যাপসে, সেই সমস্ত প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে যে ইউনিট 1 বা ইতিহাস পাঠ যে অধ্যায়টি, এই অধ্যায়টির যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে অ্যানসার করতে পারবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।